আমি আচ্ছা, কালকে রাত্রে এরকম এরকম আমাদের ঘরের সামনে একজন ভদ্রমহিলা শুয়েছিলেন, উনি মাসিমা কিনা একজন দুধ দেন বোধহয়, উনি কালকে আর দেখতে পাচ্ছি না। সকালে বলতে বলতে মাসিমা আসলো এর দিয়ে, ও মাসিমা আপনি কি কালকে আমার ঘরে শুয়েছিলেন বারান্দায়? না তো বাবা, শুইনি তো আমি। তখন ওই ভদ্রকে জিজ্ঞাসা বলে কি কোথা থেকে আসছে, বলে একটা লোককে দেখলাম এখানে। লোকটাকে জিজ্ঞাসা করলো, আমাদেরকে দিকে দেখিয়ে দিল, পিছন ঘুরে দেখি লোকটা নাই। তখন লোকটা বললো কানা ভুলো ধরেছে, কানা ভুলো ধরছে তোমাকে, তুমি আসো আমি তোমাকে দেখিয়ে দিই। ওই লোকটা আমাকে সঙ্গে নিয়ে শর্টকাটে রাস্তা দেখিয়ে দিয়ে সামনেই বাংলো। আমি খুঁজেই বেড়াচ্ছি, ঘুরেই যাচ্ছি, বাড়িতে খুঁজে পাচ্ছি না। বলে কি বাবু, এই বাড়িতে 7 দিনের বেশি কেউ থাকে না, আপনি তো 1 মাস হয়ে গেছে এই বাড়িতে। কেন? সবাই ভয় পায়। কেন কারণ তো কেউ কাউকে বলেনি, সবাই ভয় পায়। বলে একজন বলল আমরা গল্প শুনছি এখানে ঝম্পটি আর আলেয়া নামে 2টো ভূত ছিল। ঝম্পটি মেয়ে, আলেয়া ছেলে, 2টো ভূত ছিল। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এক্সফিয়ার দ্য আনক্যানি পডকাস্ট। আপনারা হোপফুলি সবাই ভালো আছেন। এই যে জার্নিটা আমাদের যে চলছে এবং আগামী দিনেও যে চলবে, এবং আমরা যেই নাম্বারসগুলোকে হিট করতে পেরেছি সেটা একমাত্র পসিবল হয়েছে আপনাদের জন্য। সেই জন্য বিগ থ্যাংক ইউ টু অল আওয়ার ভিউয়ার্স। তবে আমাদের সেই প্রথা অনুযায়ী আজকেও আমরা একজনের নাম নেব, একটা স্পেশাল থ্যাঙ্কস তাকে উপহার দেওয়ার জন্য। আর তবে হ্যাভিং সেড দ্যাট, কিন্তু এটা বলাই বাহুল্য যে সবাইকে, মানে যারা যারা আমাদেরকে সাবস্ক্রাইব করেছেন, যারা যারা আমাদের চ্যানেল দেখেন কিন্তু সাবস্ক্রাইব করতে হয়তো কোথাও ভুলে যান, তাদেরকেও থ্যাংক ইউ। প্লিজ সাবস্ক্রাইবটা করলে পরে আরেকটু বেটার হবে, এবং এপিসোডসগুলো ভালো লাগলে পরে একটা লাইক আর কমেন্টের সেকশনটা আপনারা ইউজ করছেন দেখে ভালো লাগছে, এবং আগামী দিনেও করবেন এই আশা করি। তাহলে পরে আরেকবার বলি, ওয়েলকাম টু আওয়ার এক্সফিয়ার দ্য আনক্যানি পডকাস্ট। এই প্রোগ্রাম যার থিমটাই একটু ডার্ক। সো আজকে আমাদের স্টুডিওতে যিনি এসেছেন ওনার সঙ্গে কথা বলবো। আপাতত আমি যতটুকুন জানি যে উনি একটা ঘটনা শেয়ার করবেন, তবে শুনতে শুনতে যদি তার কাছে যদি অন্য কোনো ঘটনা থাকে তাহলে পরে আমরা সেটাও শুনবো। ওয়েলকাম টু আওয়ার স্টুডিও ম্যাম, কেমন আছেন আপনি? ভালো আছি। গ্রেট ম্যাম, আপনার নামটা? রাধা দত্ত। বেশ। আর ম্যাম, আপনি কি শিলিগুড়িরই বাসিন্দা? হ্যাঁ, আমাদের শিলিগুড়ি জন্মকর্ম, এখানকারই বাসিন্দা আমরা। আর আপনি প্রফেশনালি কিছু করতেন বা কিছু? আমি অবসরপ্রাপ্ত শিক্ষিকা। বাহ, বেশ বেশ, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। তা ম্যাম, আজকে আমরা যেই ঘটনাটা শুনবো আর কি, সেটা কি আপনার জীবনে ঘটে যাওয়া? না, আমার দাদার কাছ থেকে শোনা। বেশ, তাহলে পরে শুনি ঘটনাটা। আমি কিছু অলৌকিক ঘটনা নিয়ে এখানে এসেছি, বলার সুযোগ পেয়েছি বলে সকলকে অশেষ ধন্যবাদ। ওয়েলকাম ম্যাম। আমি যে ঘটনাটি বলবো এটা হচ্ছে আমাদের যে দাদা, যাকে ডাকি মুকুলদা, সেই মুকুলদা আমাদের ছোটো থেকেই যথেষ্ট পরিচিত এবং নিজের দাদার মতনই। তিনি স্কুল লাইফ শেষ করে যখন চাকরি পেলেন কাস্টমে শিলিগুড়িতেই, তার কিছুদিন পরে বদলির অর্ডার আসলো। বদলি মানে উনি প্রমোশন পেলেন। সেই প্রমোশন পেয়ে উনি ভাবলেন যে অন্য জায়গা বদলি, একটা চিন্তার বিষয়, কোন জায়গায়, সেই জায়গা চিনিও না, ধওলাঝরা নাম। তা যাই হোক, কুচবিহার ডিস্ট্রিক্টের কাছে হবে খুব সম্ভব। তা ওনার নাম মুকুল সরকার, ওনার নাম মুকুল সরকার। তা উনি বললেন তো যেতেই হবে, আমরা জানি মুকুলদা অন্য জায়গায় চলে যাবে ট্রান্সফার হয়ে, ওনার ছেলে বউ বাড়িতে আছে। তা বাসে করে উনি যে যথারীতি সময়ে রওনা হলেন। রওনা হয়ে ওখান থেকে যেতে যেতে প্রায় বিকেল হয়ে গেলো। তখন উনি ওখান থেকে বাস থামলো। বাস থামার পরে মুকুলদা নামলো গাড়ি থেকে, নেমে সবাইকে জিজ্ঞাসা করলো ধওলাঝরা গ্রাম কোনটা।
ধলাঝরা না ধলাঝরা বললেন, বলে যে ও ধলাঝরা, হ্যাঁ হ্যাঁ উত্তি আছে। এ দেশিরা বলল হ্যাঁ উত্তি আছে। তখন উনি বুঝলেন যে দূরে। তারপর আরেকজন বলল সাগাই আছে। সাগাই মানে ও দেশের ভাষায় বলছে কোনো অতিথি আসছে নাকি। তখন উনি বললেন যে না না, আমি অফিসে জয়েন করবো, কাস্টম অফিসে। কাস্টম অফিসটা কোন দিকে? তখন আরেকজন ভদ্রলোক দাঁড়ান, আপনি হেঁটে যেতে পারবেন না, দূর আছে। আপনি এক কাজ করেন, একটা রিক্সা নেন, আমরা ঠিক করে দিই। বলে পাশ থেকে একটা রিক্সা নিল, নিয়ে জিনিসপত্র নিয়ে উনি রওনা হলেন। প্রায় 2-3 মাইল যেতে 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 তারপরে বললো এই তো এখানে অফিস। তার নামলেন, হ্যাঁ লেখা আছে কাস্টম অফিস। নামলো, নেমে দেখে গেটের সামনে দারোয়ান। ও ভাই, আমি তো এই অফিসে জয়েন করবো, এটা তো কাস্টম অফিস। বলে হ্যাঁ, তা আমি এরকম এসেছি শিলিগুড়ি থেকে, কোথায় আমার থাকার জায়গা? তা বলে ও হো ঠিক আছে, আপনার নাম কি? মুকুল সরকার। উনি তো গেলেন জিনিসপত্র নিয়ে, ভদ্রলোকও দেখিয়ে চাবি খুলে ঢুকিয়ে দিলেন। বা দারোয়ান চলে আসলেন, উনি ওখানে থাকলেন। থাকার পরে বললো বাহ, ঘরগুলো তো সুন্দর। মুকুলদার খুব পছন্দ হলো যে ভালো জায়গা দিয়েছে তো, বড় বড় 2-3টে ঘর, 2 পাশে বারান্দা, উপরে টিনের ছাউনি, বাংলো প্যাটার্নের ঘর, সামনে 2টো গাছ, কৃষ্ণচূড়া রাধাচূড়া, বাহ দারুণ সুন্দর। আর দূরের থেকে দেখছে কতগুলো ছেলে বাচ্চা কাচ্চা অনেক খেলছে, নদীতে ঝাঁপ দিচ্ছে, মাছ ধরছে। আবার এই পাশে দেখে যে সারি সারি সব সুপারি গাছ, এই পাশে নারকেল গাছ, আর বিভিন্ন রকম ফল ফুলের গাছ। হলো বাহ, জায়গাটা তো খারাপ না, সুন্দর জায়গা। যাকে আমি তো এখন থাকি, দেখতে দেখতে সন্ধ্যা লেগে গেল। উনি আর সেদিনকার যা ছিল নিজের কাছে সেগুলোই খেয়ে নিলেন। খেয়ে টেয়ে খাওয়া দাওয়া। শিলিগুড়ি শহর থেকে গিয়ে গ্রামে তো হ্যাঁ, ওরকম দৃশ্য দেখে বেশ খুশি হয়েছে খুব। আর তখন শিলিগুড়িও গ্রাম ছিল অতদিন আগে, মানে এটা তাও মোটামুটি 60-65 হবে, ও বাবা। অত বছর আগের কথা। আচ্ছা, আমাদের ছোটোবেলার, আজকে তো না। হ্যাঁ, তা যাই হোক, তা উনি মনে মনে ভাবছেন দারুণ সুন্দর জায়গা। আর বাংলোটাও তো আমার খুব সুন্দর, এত বড় বড় ঘর। হ্যাঁ, কিন্তু ফ্যামিলি তো আর আনতে পারিনি। ওনার খুব খারাপ লাগছে, একা কী করব, চাকরি তো, চাকরির আনন্দ আছে, প্রমোশনের আনন্দ পাচ্ছে, দুটো মিলেই বেশ ভালো লাগছে, রোমাঞ্চকর, মনের মধ্যে একটা আলাদা আনন্দ। তারপরে মুকুলদা বলল ঠিক আছে চলুক তো। তারপরে থাকলো সেই রাত। থাকার পরে ঘুমিয়ে পড়লো। প্রথম দিনই ঘুমিয়ে পড়ে হঠাৎ 2টা চমকে উঠলেন উনি। কী ব্যাপার, কিসের শব্দ? ধাম করে শব্দ, ধুম ধাম ঘুম, এরম কী শব্দ? না, এই বোধহয় হাওয়া টোয়া দিচ্ছে, তাই হবে মনে হয় এমনি। তা আবার ঘুমিয়ে গেলেন, আবার দেখে টুকটাক টুকটাক টুংটাং এরম শব্দ। আরে তাহলে অফিসে কি রাত্রে কাজ হয় সারা রাত? এই অফিসে তো কাছেই, আর তো কোনো লোকজন নাই, তাহলে সারা রাত ধরে টাইপ শর্টেন করে, এরকম হবে। তখন ওর টাইপের যুগ। তাহলে তাই হবে, দেখবো সকালে যে। তারপরে আবার দেখি জোরে জোরে, না এরকম জোরে তো শব্দ হবে না, ইঁদুর নয় তো? ইঁদুর হতে পারে, বড় বড় ইঁদুর তো, জঙ্গল ঝোপঝোপ হতে পারে ইঁদুর। এই নিজে নিজেই ভাবছে, না এরকম কল্পনা জল্পনা করছে। এই করতে করতে ভোর হয়ে গেল। উঠে পড়লো, উঠে পড়ে দেখেন না কোথাও কিছু নাই। বঞ্চে চারিদিকে, আর সকালে উঠে আরও মনোহর দৃশ্য, কী সুন্দর। কাছে একটা জলের ডোবা মতন, সেখানে হাঁস চড়ে বেড়াচ্ছে, গরু নিয়ে চাষিরা মাঠে আসছে। তারপরে তো ভালো না, এবার তো আমার অফিস যেতে হবে, নতুন অফিসে। তা অফিসে তো গেল, যে এটে সবার সাথে নতুন পরিচয় হলো, চাকরিতে জয়েন করলেন। করার পরে উনি ভাবছেন আগের দিন রাতের কথা, যে এরকম শব্দটা হলো, অথচ কোথাও বাড়িঘর নেই, কেমন হলো জিনিসটা? এটার এই ব্যাপারটা জানতে হবে, কি করে জানা যায়। ঠিক আছে, এ ওর সাথে গল্প করে, আচ্ছা এই বাংলোতে আগে লোক থাকতো না? বলে হ্যাঁ থাকতো বাবু, অনেক লোক আসছে, এরকম ক্লিয়ার কেউ বলে না, আসছে অনেক লোক আসে যায়। তা বললো যে এর আগে একজন ছিল, কিছুদিন আগে এক পিয়ন ওখানে থেকে চলে গেল, ওর বউটা মারা গেছে। তা বউটা মারা গেছে তো আর আসে নেই, বউটা মারা গেছে আসে নাই, তা হবে হয়তো। তা উনি আবার শুনে টুনে চলে গেলেন, মানে উনি সঠিক উত্তরটা পাচ্ছেন না, কারো কাছে পাচ্ছে না। তারপরে আরেকদিন চা খেতে গেল দোকানে, বললো আচ্ছা ভাই এই বাংলোতে লোক আসে থাকে না কেন? বলে থাকে তো বাবু, বেশি দিন থাকে না, থাকে।
উনি কি প্রতি রাত্রেই ওরকম আওয়াজ পাচ্ছেন? হ্যাঁ, প্রতি রাতে এরকম আওয়াজ পেত, কিন্তু ভয় পাননি। বললো ঠিক আছে। এরকম করে চললো কিছুদিন। একদিন উনি দুপুরবেলা, শনিবার ছিল, অফিস ছুটি, তা দুপুরবেলা ক্লান্ত হয়ে বলছে খাওয়া দাওয়া করে এবার আমি একটু বিশ্রাম নিই বলে ঘুমিয়ে পড়লো বিছনায়। মুকুলদা ভাবলো বিছনায় ঘুমে তো ভালো ডিপ ঘুমিয়ে গেছে, হঠাৎ উঠে দেখে আমি তো বিছনায় নেই, মাটিতে। এ কি, মাটিতে কী করে আসলেন উনি? ভাবছেন মুকুলদা কি, মুকুলদা মাটিতে কি করে মানে আসলেন? উনি শুয়েছিলেন বিছানায়? হ্যাঁ, শুয়েছিলেন, কিন্তু পরে দেখলেন মাটিতে। হ্যাঁ, মাটি মানে মেঝেতে, মেঝেতে। মেঝে, মেঝেতে। ওখানে শুয়ে পড়ছেন। শুয়ে পড়ে দেখে শুয়ে আছেন? শুয়ে আছে। তা বলে যে আরে তাহলে আমার খুব ঘুম পেয়েছিল, হয়তো গরমের চোটে আমি নিজেই শুয়ে পড়লাম গড়িয়ে কি না, পড়ে গেছেন বা কিছু। হ্যাঁ, ভুলে গেছি নাকি। আর যাকে দুপুরবেলা তো কী হবে, গাটা ঝেড়ে টেরে আবার বিছনায় উঠে গেলেন। তাও ভয় পাননি উনি। মুকুলদা খুব সাহসী ছিলেন। তা আবার গেল এই কদিন, যেতে 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 একদিন 6-7 দিন পরে একদিন রাত্রিবেলা তিনি আবার কাজকর্ম সেরে টেরে এদিক ওদিক ঘুরে টুরে বাড়িতে এসে ঘুমিয়ে পড়ছেন। একা তো, কার সাথে গল্প করবে? এদেশি লোকরা তো সেরম ভাষাও জানে না, সব কিছু টুকটাক ভাষা বলে। আবার কিছু হয়তো দুধ আনতে দিলে নিয়ে আসলো, দুধ দিয়ে গেল। কেউ হয়তো মাছ চাইলে ওখান থেকে দিয়ে এলো, সেগুলো তো খুবই সস্তা। তো কিন্তু রান্না করার তো উপায় নেই, হোটেলেই খেতে হচ্ছে, রান্না করতে জানেন না উনি। হ্যাঁ, ওদের কাছেই খেতে হচ্ছে। সেই যেখানে হোটেল সেটা ছাউনি দেওয়া একটা ঘর, নিচে মাটির, ওই কোনো রকম, কিন্তু খাওয়া দাওয়া মন্দ না, ভালো। তা উনি খেয়ে চলে আসতেন। তা মুকুলদার এই ভেবে তো কয়েকদিন চলে গেল। যাওয়ার পরে একদিন দেখলেন রাত্রেবেলা খুব ঘুমিয়ে পড়ছেন, অনেক রাত হয়ে গেছে, ঘুম, ডিপ ঘুম। তারপরে হঠাৎ কিসের শব্দে বুঝতে পারলেন, হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘুমে হাওয়াই হোক বা শব্দে হোক, দেখে দরজাটা, সামনের দরজাটা একটু ফাঁকা হয়ে আছে। তা ফাঁকা হয়ে উনি উঠলেন, টর্চ জ্বালালেন। টর্চ জ্বালিয়ে দেখলেন যে একজন ভদ্রমহিলা, সাদা কাপড় পরা, মুখটা উল্টো দিকে করা, মাথাটা এদিকে, মানে বুঝতে পারছেন নাকি যে ঘুমাচ্ছে নাকি কেউ বসে আছে ওখানে। যে সামনে দেখলেন না, শুয়ে ঘুমাচ্ছে, গভীর ঘুম। মানে ওই বারান্দাটার মধ্যে গভীর ঘুম। যে তাহলে বোধহয় ওই মাসিমা আমাদের দুধ দেন, উনি হয়তো ছেলের বউয়ের সাথে ঝগড়া টগড়া করে রাগটা করে হয়তো আমার বাড়িতে এসে শুয়ে আছেন। ঠিক আছে, ঘুমাচ্ছে, পরে সকালে ডেকে দেবো, থাক, ওনাকে আর ডিস্টার্ব করা আমার দরকার নেই বলে মুকুলদা আবার শুয়ে পড়লো। মুকুলদা বললো যে তা এরকম তো রোজই এক একটা করে একা থাকি, তো এরকম নানা রকম সমস্যা তো হতেই পারে। আবার যখন আমার বউ ছেলে মেয়েদের নিয়ে আসবো তখন বেশ ভালো লাগবে। একা তো, তাই জন্য এরকম নানা রকম মনের মধ্যে প্রশ্ন। মুকুলদা ঘুমিয়ে টুমিয়ে দেখে সকাল হয়ে গেছে। আরে মাসিমা কই গেল? মাসিমাকে তো দেখতে পাচ্ছি না। ও, তাহলে সকালে উঠেই চলে গেছে, কাজকর্ম আছে ওদের, এর তো বসে থাকতে পারে না, অনেক কাজ আছে এদের। গ্রামের লোকরা কখনো বসে থাকে না, ভোরবেলা ওঠে। তা ঠিক আছে। তারপর তো উনিকে দেখতে পেলেন না। রাস্তায় চা খেতে গেলেন সকালে উঠে। চা খাওয়ার বললো কি যে আমি, আচ্ছা কালকে রাত্রে এরকম আমাদের ঘরের সামনে একজন ভদ্রমহিলা শুয়েছিলেন, উনি মাসিমা কিনা একজন দুধ দেন, বোধহয় উনি কালকে আর দেখতে পাচ্ছি না সকালে। বলতে বলতে মাসিমা আসলো এদিক দিয়ে। ও মাসিমা, আপনি কালকে আমার ঘরে শুয়েছিলেন বারান্দায়? না তো বাবা, শুইনি তো আমি। তখন বলে এটা কী হলো, আর কেউ হয়তো শুয়েছে। তা মুকুলদা না, অন্য কেউ হয়তো, উনি নাও হতে পারেন, অন্য কত লোক আছে, আমি তো আর সবাইকে চিনি না গ্রামের লোকদের, হয়তো শুতো আগে তাই হয়তো এসে শুলো। তা কিছু ভাবেননি উনি। যাকে ওটা নিয়ে অত মাথা ব্যথা নেই। চাটা খেয়ে আবার অফিস চলে গেলেন, আসলেন। এরকম করতে করতে আরও 10 দিন 10 কেটে গেল। একদিন বলে এবার গ্রামটা আমি ঘুরে দেখবো, এত সুন্দর জায়গা, কি সুন্দর পেয়ারা গাছে কত বড় পেয়ারা হয়ে আছে, কেউ খেলেও কিছু বলবে না, নিলেও কিছু, বঞ্চ উপযোগে খেতে দেয়, বাবু নাও। তো ওরা বলছি যাই আমি দেখি ঘুরে। তো এই গল্প করতে তো সবার রাস্তায় যেই দূরে দূরে লোক তো দেখা যায়, দূরে দূরে একাত্তা দেখা হলে তারপরে যেতে যেতে এমন জায়গায় পৌঁছালো, তো রাস্তা খুঁজে পাচ্ছি না। আরে কোন দিকে আসলাম, এত দিকে, এটা মনে মনে ভাবছেন, মনে মনে ভাবছি মাটির রাস্তায়, একই রাস্তায় তো আসলাম, খুঁজে পাচ্ছি না কেন রাস্তা। আচ্ছা যাই, আরও
যেতে 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 অনেক না তো রাস্তা তো খুঁজে পাচ্ছি না, প্রায় সন্ধে হয় প্রায়। তো এবার তো ভয় একটু মনে, যে রাস্তা খুঁজে মিলে কী হবে, লোক তো পাচ্ছি না, কাকে আমি জিজ্ঞাসা করব বলে উনি চলে গেলেন সোজা। আর খালি তাকাচ্ছেন কোনো লোক দেখতে পাই কি না। মুকুলদা সমানে ভাবছি দেখি তো কোনো লোকের দেখা পাই কি না, না কোনো লোক নেই। হঠাৎ পিছনে দেখে একটা রোগা লোক ধুতি পরা খালি গায়ে আসছে। ও বাবু শোনো তো শোনো, এখান দিয়ে কাস্টম অফিসের জায়গার অফিসটা কোন দিকে? হাত দিয়ে ইশারা করলো, জানি না। হ্যাঁ, তারপরে জানি না বলতে বলে কি লোকটা কথা বলতে যায় নাকি, ও বাবু বলো না কোন দিকে যাব আমি? নদী এরম বললেন শুধু। হ্যাঁ, তাহলে নদীর কাছে, তাহলে কি আমি উল্টা ওই, তাহলে নদীটা যেন হাঁস টাস খেলছে ওইদিকে বোধ হয়, তাহলে ঘুরে আসছি আমি। ওদের যাচ্ছে না, নদীর পাড়ে দেখে একটা ডিঙি বাঁধা, লোকজন কেউ নাই। কি কোথায় আসলাম আমি? তো খুব তাও মাইল 2 গেছে, রাস্তা তো আর খুঁজে পাচ্ছে না মুকুলদা, কি করবে এখন? তখন একটু ভয় লাগছে। এবার আমি কাকে জিজ্ঞাসা করবো, লোক না থাকলে। দূরে বাড়ি, তো বাড়ি যে খুঁজছি বাড়িও পাচ্ছি না। মুকুলদা কেমন হলো, বাড়ি খুঁজে পাচ্ছি না, এখানে আসলাম এতটুকু জায়গার মধ্যে বাড়ি পাচ্ছি না, নিজেই ভাবছে কী কাণ্ড। তারপরে যেতে যেতে বেশ কিছুক্ষণ যাওয়ার পর নদীর ওইখানে চলে যাওয়ার পরে সামনে শুনে একটা লোককে বলছে, ও বাবু দাঁড়াও দাদা শোনো আমাদের কাস্টম অফিসটা কোন দিকে? আমি না একটা লোককে জিজ্ঞাসা করলাম এখানটায়, জিজ্ঞাসা করতে লোকটাকে জিজ্ঞাসা করতে যখন পিছন ফিরি ওই লোকটাও নাই, খালি গায়ে লোকটা ধুতি পরা নাই। আরে লোকটাকে এখনই দেখলাম তো, নাই তো, কোথায় গেল? হয়তো ওর কাজে চলে গেছে বাড়িতে, তাই হবে, কে বসে থাকবে আমার জন্য। তখন ওই ভদ্রকে জিজ্ঞাসা বলে কি কোথা থেকে আসছে? বলে একটা লোককে দেখলাম এখানে। লোকটাকে জিজ্ঞাসা করলো, আমাদেরকে এদিকে দেখিয়ে দিল, পিছন ঘুরে দেখি লোকটা নাই। তখন লোকটা বললো কানা ভুলো ধরছে তোমাকে, তুমি আসো আমি তোমাকে দেখিয়ে দিই। ওই লোকটা আমাকে সঙ্গে নিয়ে বেশ শর্টকাটে রাস্তা দেখিয়ে দিয়ে সামনেই বাংলো। আমি খুঁজেই বেড়াচ্ছি, ঘুরেই যাচ্ছি, বাড়ি তো খুঁজে পাচ্ছি না। তখন বললো হ্যাঁ হতে পারে, মানুষের তো হয় এরকম, নতুন জায়গা হতে পারে। তখন ওই বাংলোতে গেল, যে ওখানে যাওয়ার পরে হাত পা ধুয়ে খুব পরিশ্রান্ত, অতক্ষণই রাস্তা হাঁটলো। তারপরে এরকম একটু সন্ধ্যা হয়ে গেল, জাগা বাড়িতে আবার খেতে গেল, কাছেই দোকান, ওখানে খেয়ে এসে রাত্রে শোয়ার পরে সেদিন রাতে আর কিছু হয়নি। পরের দিন অফিসে যেয়ে বললো আচ্ছা এরকম আমরা ওরম জায়গায় গেছিলাম, একটা নদী দেখলাম, ওখানে নদীতে কি নৌকা টোকা চলে এই নদীটায়? এটা কাকে জিজ্ঞেস করছে? অফিসের লোকদের। তো নদীতে কি জানি, আমরা ওদিকে যাই না, আপনি কোথায় গেছিলেন? বললো আমি গ্রামটা ঘুরে দেখতে গেলাম, তাই দেখলাম না নদী। তা ওইখানে যে হাঁস টাস চড়ে বেড়াচ্ছে, বলে ওটা ডোবা, ওটা নদী না। ওইখানে ডোবায় মাঝে মাঝে হাঁস টাস মেরে মাছও করে, ওরা গ্রামের লোকরা তোলে খায়, সবসময় থাকে গ্রামের লোকরা। তা ওটা তখনকার মতন আর কিছু ভাবলো না, চলে গেল। তারপরে আবার 4-5 দিন পরে যখন প্রায় এরকম করতে মাসখানেক হয়ে গেল মুকুলদার, সেদিন একটা বিরাট ঘটনা দেখলো মুকুলদা। মানে সেই দিন একটু ভাবলো কিছু একটা আছে, অলৌকিক ঘটনা, না হলে এটা হতে পারে না। সেই ঘটনাটা আমি বলছি কি হলো। মুকুলদা তো ঘুমিয়ে আছে, রাতে ঘুমিয়ে থাকতে সেদিন একটু গরমও পড়ছিল, খুব গরম হলে মানুষের ঘুমটা বেশি পায়। তা উনি বেশ অনেকক্ষণ ধরে ঘুমিয়ে যাচ্ছে না আর সহজে, মনে হচ্ছে যে একটু অসুবিধা লাগছে, কেউ কোনো শব্দ হচ্ছে থাকবে, ও নিজেই মন করে আবার ঘুমিয়ে পড়লো। এরকম করতে শেষ রাতের দিকে তাকিয়ে দেখে এ কি, আমার বিছনা কই, বালিশ কই, আমি চোখের নিচে কি করে আসলাম? হ্যাঁ, চোখের নিচে, এখানে তো কোনো লোক নাই, আমি ভুল করে চোখের নিচে তো থাকবো না, নিচে শুয়ে চোখের নিচে আমাকে কে আনলো? গায়ে ধুলো ভর্তি, আমার বিছনার মধ্যে আমি নাই, আমি চোখের নিচে। মুকুলদা এই গল্প শুনে আমাদেরও তখন ভয় হলো, এই কি সত্যি বলছেন? মুকুলদা বলে আমি সত্যি বলছি, আমি বিছনায় নাই, আমি চোখের নিচে। মানে আগেও কিন্তু একদিন মেঝেতে শুয়েছিলেন উনি। হ্যাঁ, তখন ভাবছি আমি ভুল করে হয়তো দুপুরবেলা গরমে ঘুমিয়েছিলাম, তা চোখের নিচে। তারপরে চোখের নিচে থাকার পরে কোনো রকম উঠে আসলো, তো উঠে এসে বলে
এ কী কাণ্ড, বলে তখন আমার একটু ভয় হলো, নিশ্চয়ই কোনো কিছু একটা আছে। অলৌকিক কিছু হবে, তা নাহলে তো এতটা হতে হবে না। অনেক এতদিনের মধ্যে আমি অত চিন্তা করিনি, কিন্তু এটা ভাবছি নিশ্চয়ই অলৌকিক কোনো ঘটনা হবে। আমাকে তখন পরের দিন আমি সবাইকে বললাম, গ্রামে যাদের পরিচয় হলো, যাদের সাথে সবাইকে বললাম এই ঘটনা। বলে কি, বাবু এই বাড়িতে 7 দিনের বেশি কেউ থাকে না, আপনি তো 1 মাস হয়ে গেছে এই বাড়িতে। কেন? সবাই ভয় পায়। কেন? কারণ তো কেউ কাউকে বলেনি, সবাই ভয় পায়। বলে একজন বলল, আমরা গল্প শুনছি এখানে ঝম্পটি আর আলেয়া নামে 2টা ভূত ছিল। ঝম্পটি মেয়ে, আলেয়া ছেলে, 2টো ভূত ছিল। হ্যাঁ, তারা দুজনে স্বামী স্ত্রী, তারা কোনো কারণে হয়তো অপমৃত্যু হয়েছে। এখানে ওই প্রতি রাতে যত লোক এখানে আসতো সব ভয়ে এখানে আর 7 দিনে বেশি কেউ থাকতে পারে না। বলে তা আমি 1 মাস কাটিয়ে দিলাম, ভূত তো আমাকে দেখা দিল না। ওই যে কাপলটা ছিল আর কি, হ্যাঁ, তার নাম হচ্ছে ঝম্পটি আর আলেয়া। হ্যাঁ, তারাই তার সুসাইড করেছিল না? হ্যাঁ, সুসাইড করেছিল, তার জন্য দেখে ভূত। সেটা কি ওই বাংলোতেই? বাংলোতে না, আশেপাশে, কিন্তু ওইখানে ফাঁকা জায়গা তো, ওখানে এসে দেখা যেত সবাইকে। আর নানা রকম ভয় দেখত। ভূত তো মানুষকে ভালোবাসে, মানুষের থাকতে মিশতে চায়, কিন্তু মানুষ তো ভূতকে ভয় পায়। ভূত তো ভালোবাসে, কেন ভালোবাসে? যে আমি তো একদিনে এরম ছিলাম না, আমার আবার ওই জীবনে ফিরে যেতে চায়, আবার ওখানে মিশতে চায়। কিন্তু মানুষ কী করে, একটা কিছু ভূত না দেখলেও ভয়ে অন্যরকম হয়ে যায়। আসলে সে হয়তো কিছুই না, অপমৃত্যু হয়, নানা রকম হয়তো লোকে বলে, গুজব আছে আর কি। সেটা কতটা সত্যি জানে, মুকুলদার ঘটনাটা পুরোপুরি সত্যি ঘটনা। হ্যাঁ, তা আমাদের এটা গল্প করেছিল দেখে আমাদের মনের মধ্যে খুব ভালো লাগছিল যে এই গল্পটার সুযোগটা আমি এখানে পেয়ে আজকে সবাইকে বলতে পেরে আমার খুব ভালো লাগলো। আর এই ঘটনা শুনলাম, পরে এটা নিয়ে কথা বলবো। তবে আর কোনো ঘটনা আপনার জানা আছে? হ্যাঁ, আছে, শুনি। আছে। আমার কালিম্পংয়ে আমি বিটি ট্রেনিং দিতাম। হ্যাঁ, বিটি ট্রেনিং দেওয়ার সময় ওখানে না প্রতিদিন যখন আমাদের হোস্টেলটা ছিল একটু উঁচুতে, খাবার ঘরটা ছিল নিচে। তা যখনই আমরা ওই খাবার ঘরে যেতাম, একসাথে যেতাম। আলো, ঘরে আলো ছিল, ওই জায়গাটুকুর মধ্যে আলো, সিঁড়ি দিয়ে নেমে আসতাম, ওখানটা আলো নেই। রান্নাঘরে আলো আছে, দল বেঁধে তো অনেকগুলো ছেলে মেয়ে, যাই হোক, ছেলেদের হোস্টেল আলাদা, আমাদের হোস্টেল আলাদা ছিল। ওখানে যেতাম, প্রতিদিন দেখতাম কীরকম ভয় লাগে। বড় বড় গাছ, কোনো লোকজন, ফাঁকা সব গর্ত, বড় বড় পাথর, ওই শব্দের মতো ভূত আছে। আসলে তো ভূত বলে কিছু দেখিনি, কিন্তু মনের ভয় আমাদের। তা তখন বয়স কম, তখন যখনই ওখানে যেতাম আমরা দল বেঁধে যেতাম খেতে। তা এরকম দেখতে দেখতে একদিনকার ওইখানে একটা মেয়ে ফিট হয়ে গেল। ফিট হয়ে যাওয়াতে ওর খালি সমানে বলছে ভূত ভূত বলছে। কী রে, ভূত বলে কেন? আমরা যেখানে 2 জন করে থাকতাম, আমরা সবাই ঘরে যে ভয় ছিল, কী ভূত, আমরা ভয় পেয়েছি, কী ভূত, ভূত তো কেউ দেখছি না, শুধু মনের ভয়। হ্যাঁ, ভূত দেখতে পাচ্ছি না। তো কী হলো, ও ভূত দেখছে, ভয়ে বলে ভূত ওখানে উড়ে যাচ্ছে, ও দেখছে ওখান থেকে উড়ে যাচ্ছে, ওখান থেকে সাদা কাপড় পরা। আর মেয়েটার পড়াই হলো না, পরীক্ষায় দিলে এমন হলো, কেমন অজ্ঞান হয়ে যাচ্ছে, কেমন হয়ে যাচ্ছে, কিন্তু আমরা নিজেরাই না দেখেই ভয় পেয়েছি, আমরা তো কিছুই দেখিনি। হ্যাঁ, ওইসব ও হোস্টেল ছেড়ে চলে গেল, আর আসতে পারলো না। আমরা ওখানে যথারীতি পড়াশোনা সব পড়ে কমপ্লিট করলাম। কমপ্লিট করে এসে যখন আমাদের ফাইনাল পরীক্ষা, তার আগ দিয়ে আমাদের একজন কুকার ছেলে, মানে নেপালি, সে রান্না টান্না করতো, কুক। সেই কুকদিকে আমরা কুকদি বলেই ডাকতাম। তো রান্না করতো, সেই এত বড় সসপ্যান, রান্নাবান্না হওয়ার পরে আমরা সব যার যার থালা নিয়ে যেতাম, আবার হোস্টেলে যার যার খাবার নিয়ে এখানে খেয়ে টেয়ে আবার ডাইনিং রুম থেকে চলে আসতাম। তা একদিন কুকদি খুব অসুস্থ, আমাদের তখন ফাইনাল পরীক্ষা। কুকদি আজকে না, তোদের রান্না করতে কুকদি অসুস্থ, আসতে পারবে না, খাওয়াচ্ছে কে রান্না করবে, এত বড় আমরা এতগুলো লোকের রান্না, যাই হোক নিতেই হবে, খাবো কি আমরা। হ্যাঁ, তখন আমরা সবাই মিলে তো রান্না করছি, দেখি এদিকে শোঁসো আজ, ওদিকে শোঁসো আজ, ফাঁকা জায়গা, এই কেউ যাবি না, সব সামনে থাক, নাহলে কিন্তু খাওয়া হবে না। তারপরে তো কুকদি একদিনকার সত্যি অসুখ হয়ে আমাদের ওখানে বিয়ে হলো। আমরা পরীক্ষা দিয়ে এসে দিই, কুকদির মাথা হাওয়া করছে সবাই। কুকদি অলরেডি মারা গেছে, আমরা তো বুঝতে পারছি না মারা গেছে কেমন, তখন তো মার সেই অভিজ্ঞতা অত নাই। মারা গেছে, আমরা হাওয়া করছে, আমরা জল ঢালছি, হাওয়া করছে। তারপরে তো কুকদিকে তো হাওয়া করতে করতে কিছু মানে স্যার এসে বললো, তো ডেড। হ্যাঁ, তখন আমরা সব চমকে উঠলাম, এ কি, মরা মানুষকে আমরা হাওয়া করলাম তখন। হ্যাঁ,
তা যাই হোক, ওই দিন তো আমাদের দারুণ ভয়, কুক দিত নাই, আমরা এখন কে রান্না করে যাবে, সারাদিন সেদিন রান্নাও হলো না, পাও টিকে থাকলাম আমরা। ওই কুক দিকে নিয়ে যেত তার হাজব্যান্ড, ওই এর মধ্যে পিঠে যে নিয়ে গেল, ওখানে তো ওরা তো নেপালি, ওরা তো নিয়ে করে কবর দেয়, তো ওখানে নিয়ে যে কোথায় নিয়ে রেখে দিল কে জানে, যাবে নিয়ে চলে গেলো পিঠে। কেউ আর রান্না করে গেলাম না, কে যাবে নিচে রান্না করতে। তারপরে কুক খুঁজে কেউ আর পায় না, কাউকে পায় না, যাওয়া যায় না। একটা বাচ্চা মেয়ে আসলো, কুক দিদির কোনো আত্মীয়, আমি রাঁধবো, ও আসলো, এসে একদিন দুদিন রান্না করার পরে একদিন বসলো, দিদি আমরা আসবো না, আমি আর আসবো না এখানে। কেন, কি হয়েছে? ওই বাস ঝাড় দিয়ে আসার সময় আমাকে গালের মধ্যে এমন থাপ্পড় মারছে, আমার 5 আঙ্গুলের দাগ বলে দিয়ে। হ্যাঁ হ্যাঁ, কী বলিস এগুলা? সত্যি সত্যি দেখলাম ওর এখানে, আমি জানি না সত্যি মিথ্যা কী হয়েছে, কোনো ঘটনা তো হবেই। আমাকে এরকম মারলো, আমি আজ কাঁদতে কাঁদতে আসলো এখানে, আমি আর রান্না করতে আসবো না তোমাদের হোস্টেলে। কী ব্যাপার রান্না? তখন বলে যে হ্যাঁ সত্যি কথা বলছি, আমি বাস ধার দিয়ে, আমি কোনো দিন হয় না এরকম, আমাকে এমন থাপ্পড় দিল গায়ের মধ্যে, আমার দাগ বসিয়ে দিল। তো কী হলো জিনিসটা, ব্যাপারটা? এটা তো আমরা তো ভাবলাম, তখন তো সত্যি ভূত বলে ভাবতাম, যে একটু ইয়ে হয়েছি যখন, তখন ভাবছি তাহলে কিছু আছে নিশ্চয়ই, কিন্তু ভূত কি থাপ্পড় মারে? কোনদিন তো শুনি নেই এরকম। হ্যাঁ, তার এখন ওরা যা বলছে, বলে হ্যাঁ এইসব ইয়েতে ভূত আছে দিদি, আপনারা জানেন না, ওরা জোর করে এরকম বলবে। তো বলার পরে তারপরে ওইখানে আমরা সেই রাতে ওইখানতে হোস্টেল, আমাদের পরের দিনই শেষ হয়ে যাবে ক্লাস, আমরা সবাই তলপিতল বা গুটিয়ে ওখান থেকে চলে আসলাম। ওই চলে আসলাম যখন, তখন রাস্তায় আস্তে আস্তে আমাদের ধস নামলো, কালিম্পংয়ে ধস নামলো, আমাদের বড় বড় বাক্স নিয়ে আমরা আসতে পারছি না, সব এই পারে বাক্স থাকলো, ওই পারে আমাদের এত বইপত্র নিয়ে আমরা নিজেই হাঁটতে পারছি না ওই বাক্সকে, আমাদের তো মাথায় হাত, কী করবো। বললো আপনারা এক কাজ করেন, হেঁটে চলে যান, পাহাড় সমান উঁচু উঁচু ঘরের সমান নিয়ে, ওই ধস নাম্বার পর আমরা পায়ে হেঁটে, কোথায় হাঁচড়, কোথায় পায়ে ব্যথা লাগছে, কোনো রকম আসতে তো হবে আমাদের। তারপরে ওই পারে গেলাম, আর বললো আপনাদের বাক্স পৌঁছে দেবো। বললো অনেক লাগবে, 25 টাকা লাগবে, পিঠে করে বাক্স নিয়ে, বড়ো বড়ো বাক্স, 25 টাকা। বাবা অত টাকা কোথার থেকে দেবো, অত আছে? বলছে ঠিক আছে, দিতেই হয়, উপায় তো নেই, বাড়ির লোকরা জানছে না, তখন তো ফোন নাই, কাকে কেউ বলবো, কেউ জানে না, জানে আসবে সবাই। তা বাড়িতে ওইখানে আসার সময় যখন ওই পারে হলাম, তখন পুরো ঠিক পৌঁছে দিল বাক্স। আমরা কোনো একটা বাস পেলাম ওখানে, তার বাসে অর্ধেক নেমে গেল, আর এক ভদ্রলোক থাকতে থাকতে বা আমাদের বাসে উঠলো, সেই ভদ্রলোক বললো কি, ও ড্রাইভার সাহেব দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কেন আপনি? উনি না দাঁড়িয়ে সমান স্পিড দিচ্ছে, আরে এত তাড়াতাড়ি গাড়ি চালাচ্ছেন, অ্যাক্সিডেন্ট করবো তো, এত তাড়াতাড়ি গাড়ি কেন চালাচ্ছেন? ড্রাইভার ওই লোকটা, ভদ্রলোক বলাতে তখন বলছে যে ইশারা করছে চুপ করতে আর কি। হ্যাঁ, ড্রাইভার চুপ করতে বলছে, ইশারা করছে। তারপরে কিছু দূর যাওয়ার পরে থামলো, বলে কি আপনারা জানছেন? বলে আরে এক ভদ্রমহিলা কখন থেকে হাত দেখাচ্ছে, আপনি কি সুন্দর ওখানে বসে আছে, এতে অনেকক্ষণ থেকে হাত দেখাচ্ছে আমাদের, এরকম ডাকছে, খুব সুন্দরী মহিলা, খুব বিপদে নিশ্চয় পড়ছে, আপনাকে বলছি আপনি শোনেন না? বলে আরে মশাই আপনি তো আজকে দেখলেন, আমি রোজই দেখি এখানকার ওইরকম সুন্দরী, প্রতিদিন এখানে বসে থাকে, যদি থামায় না কেউ আর শুদ্ধ ফেলে দিতে, এত শক্তি ফেলে দিতে পারবে। হ্যাঁ, এইটা কিন্তু শোনা যায় না পাহাড়ের রাস্তায় একজন। আমাদের এখানে যে অনেকগুলো ঘটনাই এসছে, মানে এই এক্স্যাক্টলি ম্যাম এইটা কোন জায়গাটাতে আপনার মনে আছে কি সেই সময়? মানে কালিম্পং পেরিয়ে ওই দিকটাই হবে আর কি, মানে কি আমাদের এই হ্যাঁ সেবকের আগে। হ্যাঁ, আমাদের এখানে বহু ঘটনা শুনলাম এই ঘটনাটাকে নিয়ে, যে এই সেবকের রুটটাতে আপনি ওই কালিম্পং বা এইরকম রাস্তায় কেউ দাঁড়িয়ে আছে, এবং সেখানে হয় দাঁড়াতে বলছে, নহলে পরে রান ওভার হয়ে যাচ্ছে, বা কিন্তু অ্যাকচুয়ালি কিছুই ছিল না, ধোয়ার মতন কিছু একটা অবয়ব। এরকম ধরনের বহু ঘটনাই শোনা যায়, আপনারটাও আজকে শুনলাম। এই দুটো ঘটনা শুনলাম ম্যাম। প্রথম ঘটনাটা আজ থেকে অনেক আগেকার, এবং সেখানে ব্যাক টু ব্যাক কয়েকটা লেয়ারের ঘটনা আছে, যেমন হচ্ছে রাত বেরাতে আওয়াজ শোনা যায়, কিন্তু সেই আওয়াজের হদিশ পাওয়া যায় না, এবং একজন বৃদ্ধা মহিলা এসে রাত্রেবেলায় শুলো বারান্দার মধ্যে, পরের দিন সকালবেলা সেই বৃদ্ধা মহিলাকেই দেখা যাচ্ছে, কিন্তু তাকে জিজ্ঞেস করাতে বলছে যে সে ওখানে ছিল না, সে আসেনি। এবং থার্ড লেয়ার হচ্ছে, যেটা বারবার দুটো আকারেন্স হয়েছে, সেটা হচ্ছে যে
উনি আপনার যে দাদার কথা বললেন মুকুল মুকুলবাবু শুয়েছিল খাটের ওপর এবং একবার মেঝেতে পড়ে যায় আর শেষেতে প্রথমটা দুপুরবেলা, এটা রাত্রিবেলা খাটের তলায়। হ্যাঁ, হ্যাঁ, খাটের তলায়। একবার দুপুরবেলা একবার রাতে। তো যাই হোক, অনেকগুলো লেয়ারিংয়ে এই ঘটনাটা, আর এটাও বলাটা খুব জরুরি যে আমাদের এই প্ল্যাটফর্মে যারা আসেন তারা হোয়াট ডু ইউ কল খুব মানে সাংঘাতিক ভালো যে গল্প বলতে পারবেন সেরকম মানুষ সবসময় যে আসেন সেটা না। অ্যাবসলিউটলি, মানে এই ঘটনাগুলো সত্যি ঘটনা, না কোনো বইয়ের থেকে নেওয়া, না কোনো মানে মুভি বা এই ধরনের জায়গা থেকে নেওয়া না। এবং এই ঘটনাগুলোর মধ্যে হয়তো সেইভাবে আপনারা মানে ভীষণভাবে সুসজ্জিত বা সাজানো ধরনের মানে কি বলবো, মানে ভেরি ওয়েল অর্কেস্ট্রেটেড একটা কোনো স্টোরি লাইন এরকম নাও হতে পারে, বাট বেসিক্যালি যেই লেয়ারে যেই ইভেন্টসগুলো হচ্ছে একের পর এক, এবং যেগুলো আনএক্সপ্লেনেবল এবং সেগুলো কিছুতেই কোনো ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না, এটা নিয়েই এক্সফিয়ার। সব থেকে বড় কথা কি জানো, ওনার মতন বয়সে উনি ওনার এতদিন আগেকার একটা ঘটনা আমাদের এখানে বলতে এসেছেন, এইটা আমাদের কাছে অনেকটা বড় পাওয়া। অ্যাবসলিউটলি, দের ইজ নো ডাউট অ্যাবাউট ইট। ম্যাম, থ্যাংক ইউ সো মাচ, আপনি সময় বের করে আজকে আমাদের স্টুডিওতে এলেন এবং আমাদেরকে এই ঘটনাগুলো শোনালেন। থ্যাংক ইউ সো মাচ। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, আগামী দিনে আবার দেখা হবে। তবে থ্যাংক ইউ, এটাই বলতে পারি। ধন্যবাদ। সো থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন আপনাদেরকেও। আর যার নাম আজকে নেওয়ার কথা আমাদের, আমি প্রথমেই এপিসোডের শুরুতেই আমি বলেছিলাম যার নাম আজকে আমরা নেব, ওনার নাম হলো ইরাবতী বসু। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আমাদেরকে ফলো করার জন্য। সেই ফ্রম দ্য ভেরি অনসেট আপনি আমাদেরকে ফলো করে যাচ্ছেন এবং নিয়মিত কমেন্টও করেন, যেটা আমাদেরকে ভীষণভাবে মোটিভেট করে। সো সত্যি করে একদম মন থেকে বলছি, আমরা সবাই আমাদের এই ইউনিট অফ এক্সফিয়ার থেকে বলছি যে থ্যাংক ইউ সো মাচ ম্যাম, সঙ্গে থাকুন। অ্যাবসলিউটলি। কেমন লাগলো এই এপিসোডটা প্লিজ আমাদেরকে ওই কমেন্ট সেকশনে জানাবেন, ভালো লাগলে পরে একটা লাইক। আর যারা যারা সাবস্ক্রাইব করতে কোথাও ভুলে যাচ্ছেন প্লিজ ওটা করবেন না। when the number goes up we also feel good about it. সো আবার বলি থ্যাংক ইউ। আমাদের সঙ্গে জুড়ে থাকুন এই চ্যানেল, এই প্রোগ্রাম যার নাম এক্সফিয়ার দ্য আনক্যানি পডকাস্ট। ভালো থাকবেন সবাই।